এই ভাগবতের বিধি কি, কিভাবে ভাগবত শ্রবণ করা উচিত, কিভাবে ভাগবতের আয়োজন করা উচিত, কৃপা করে সেটা বর্ণন করুন। সনকাদি মুনি তার বর্ণন করছেন, খুব মন দিয়ে শুনবে। ভাগবতের বিধি কি? সর্বপ্রথম ভাগবতের বিধি হলো, এই সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেকের মনেই সংকল্প অবশ্যই থাকা উচিত যে আমরাও যেন জীবনে একবার ভাগবত পাঠ দিতে পারি। আর যখন ভগবানের কৃপা হবে তখন কৃপা সাধ্য অনুসারে, নিজের সাধ্য সামর্থ্য অনুসারে ভাগবতের আয়োজন করবে, আর নিজের সামর্থ্য অনুসারে বক্তাকে নিমন্ত্রণ করবে। খুব মন দিয়ে শুনবে। ভাগবতের আয়োজন কিভাবে করা উচিত, কেমন খরচ করা উচিত, তার জন্য একটি লাইন লিখে দেওয়া হয়েছে, বিবাহে ইয়াদৃশম বিত্তম তাদৃশম পরিকল্পয়েত। যেইভাবে বিয়ের মধ্যে খরচ করা হয়, একটা বিবাহে যেইভাবে খরচ করা হয় সেইভাবেই ভাগবতের মধ্যে আয়োজন করা উচিত। তা বিবাহের মধ্যে মানুষ কি করে? খুব ধুমধাম করে সুন্দর প্যান্ডেল ট্যান্ডেল সাজিয়ে টাজিয়ে সবার জন্য সব ব্যবস্থা ইত্যাদি, প্রসাদ ইত্যাদির ব্যবস্থা থেকে নিয়ে, হ্যাঁ, সমস্ত সব যা তোমার সাধ্য মতন হয় সেইভাবেই ব্যবস্থা করা উচিত। এখন বিবাহ তো দেখো গরিবের ঘরেও হয়, বিবাহ ধনীর ঘরেও হয়, তাই তো? তা যার কোটি টাকা খরচ করার সামর্থ্য সে কোটি টাকা খরচ করবে, যার লাখের সামর্থ্য সে লাখ খরচ করবে, যার হাজারের সামর্থ্য সে হাজার করবে। আর যার যেমন সামর্থ্য তেমন সামর্থ্য অনুসারী আয়োজন করা উচিত। যার কাছে অর্থ নেই, সামর্থ্য নেই, ঘরের মধ্যে পাঠ করাবে, কোনো অসুবিধা নেই। ভাগবতে এটাও কিন্তু নিয়ম রয়েছে, নিজের ঘরের মধ্যে 10 জন বসে যদি পাঠ শোনা হয় সেটাও ভাগবত পাঠ, ওটার মধ্যেও কোনো দোষ নেই। তা পাঠ কোথায় করানো যায় বলে, তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণম মতম। কোনো তীর্থে পাঠের আয়োজন করো, তাহলে 1000 গুণ ফল হয়। তীর্থে না হলে বনে, বন বলতে কি জঙ্গল? বলে আমরা একটাই বন বুঝি, তার নাম হলো শ্রীধাম বৃন্দাবন। আর বৃন্দাবনে যদি সামর্থ্য না হয় তাহলে গৃহে, নিজের ঘরেও পাঠের আয়োজন করানো। ঘরের মধ্যে তোমরা 50 জন মিলে পাঠের আয়োজন করো, পরিবারের মধ্যে পাশে প্রতিবেশীর মধ্যে যারা আছে 10, 20, 50 জনের বসার ব্যবস্থা ছোটো মোটো করে আয়োজন করো। যদি সামর্থ্য না থাকে তাহলে সেটাও কিন্তু সম্পূর্ণ ফলদায়ক। যার সামর্থ্য আছে বড় করে বিশাল করে, তা বিশালা বসুধা তত্র কর্তব্যম তৎকথাস্থলম, তখন সে বিশাল করে বড় করে পাঠের আয়োজন করবে। সবাইকে যে একরকম পাঠের আয়োজন করতে হবে এমন কোনো বিধান নেই। যার যেমন সামর্থ্য তাকে নিজের সামর্থ্য অনুসারেই পাঠের আয়োজন করা উচিত। প্রেম সে বলো। দেখুন, অনেকের মনের মধ্যে অনেক রকমের ইচ্ছা হয়, আমরাও ভাগবত পাঠ করাতে পারি, আমরাও যেন পাঠ করাতে পারি। অনেকের সামর্থ্য হয়, অনেকের সামর্থ্য হয় না। আমরা গেল বছর 2023-এ শ্রীধাম বৃন্দাবনে বিশাল ভাগবত পাঠের আয়োজন করেছিলাম। ওখানে যাদের সামর্থ্য নেই তারাও যেন ভাগবত পাঠ দিতে পারে এমন একটা ব্যবস্থা করা হয়েছিল। তার জন্য মাত্র 31,000 টাকা প্রত্যেকটি যজমানের জন্য রাখা হয়েছিল। গেল বছর আপনারাও অনেকে এখানে শুনেছিলেন, আমি পাঠে বলেছিলাম। আর মেদিনীপুর থেকে তো প্রচুর ভক্তরা গেছিল 108 ভাগবতের মধ্যে। এখানেও হয়তো কিছু ভক্ত বসে আছে যারা 108-এ গেছিল। এমন কেউ আছে হাত উপরে করো তো 108-এ যারা গেছিল? ওই যে 1, 2, 3। ও আচ্ছা, তুমিও এসেছো। 108-এ খুব সুন্দর রাধারানী কৃপায় হয়েছে, তাই না? আর 108-এর সংকল্প নেওয়া হয়েছিল, 221 জন যজমান হয়ে গেছিল আমাদের। 221 জন যজমান নিয়ে আমরা ওখানে। আর এটা একটা এমন অর্থ ছিল যে কেউ 31,000 টাকা কিছুই নয়, সবাই তার ব্যবস্থা করেছে, যতজন পেরেছে সবাই এসেছে। অনেকে যারা আসতে পারেনি ওরা দূরে থেকেই পাঠের সমস্ত সব খরচ দিয়েছে, ওখানে তাদের নামে সংকল্প করে পাঠ করানো হয়েছে। তা এরকম করেও পাঠের আয়োজন করানো যায়। এইবার আরেকটি জিনিস এই বছর আমার মনের মধ্যে এসেছে। আমি এই পাঁশকুড়ায় চৈতন্যপুরে পাঠ করছিলাম। 10 দিন আগের কথা হবে, 10-12 দিন আগে। আপনারা লাইভ শুনেছেন না? ওখানে বাঁকুড়া থেকে কিছু ভক্তরা এসেছিল, ওরা পাঠের জন্য আমার কাছে আসলো। তা আমাকে বললেন যে মহারাজজি, একজন আদিবাসী মহিলা, আদিবাসী কোনো মাতাজি, তিনি পাঠ শুনে সবসময়, আর ওনার মনের খুব বাসনা, খুব ইচ্ছা যে আমিও একটু ভাগবত পাঠ দেব।
তা মহারাজজি সেটা কি সম্ভব হবে? তা আমি ওনাকে বললাম, দেখুন পাঠের মধ্যে তো প্রচুর খরচ আছে, তো সেই খরচ কি উনি বহন করতে পারবে? ওনারা বললো, মহারাজজি এই খরচ তো বহন করতে পারবে না, কিন্তু ওনার মনে ইচ্ছা আছে, উনি ভাগবত পাঠ দিতে চায়। ওনারা তো চলে গেলেন। যাওয়ার পরে আমি মনে মনে বিচার করলাম, এমনি মনে একটা ভাবনা আসলো, নিশ্চয়ই এরকম অনেক ভক্ত আছে যাদের মনে ইচ্ছা তো আছে ভাগবত পাঠ দেওয়ার, কিন্তু তাদের সামর্থ্য নেই। দেখুন, পাঠক তো হাজারো আছে, আপনারা যাকে দিয়ে ইচ্ছা তাকে দিয়ে পাঠ করাতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো পার্টিকুলার এটা কোনো বিষয় নয় যে অমুক ব্যক্তিকে দিয়ে করাতে হবে, কিন্তু কার মনে এটাও ইচ্ছা থাকতে পারে যে না আমি অমুককে দিয়ে করাবো, কিন্তু সামর্থ্য নেই, তখন কি করবে? ব্যক্তি তো একই, বছরের দিন তো 365, তো 365 দিনের মধ্যে সমস্ত সব কিছু বাদ দিয়েও বেশি থেকে বেশি কেউ কয়টা পাঠ করতে পারবে? মাসে 2টা 3টা, তার উপরে তো পাঠ করতে পারবে না। তা এখন বছরে যদি 100টা পাঠ আসে, তা বাকি তো মানা করতে হবে, ক্যান্সেল করতে হবে। তা অনেকের মনে কষ্ট হতে পারে যে আমরা গেছি, মনে অনেক ভাবনা নিয়ে গেছি যে আমাদের এখানে যেন পাঠ হয়, সেটা তো সম্ভব নয়। তা এরকম ভক্তরা যেন পাঠ দিতে পারে, আমার মনের মধ্যে একটা বিচার আসলো যে এই বছর আমরা এমন একটা ভাগবত পাঠের আয়োজন করব, যেই পাঠের মধ্যে অর্থের কোনো প্রকারের কোনো অর্থের ফিক্স বা কোনো অর্থের প্রয়োজনীয়তা বা এই অর্থ লাগবে এমন কোনো বিষয়ই থাকবে না। যার মনের মধ্যে এরকম সংকল্প আছে, মনে ভাবনা আছে, তারা সবাই যেন পাঠ দিতে পারে, এই বিচার করে আমি ভাবছি এই বছর আমরা একটা বিশাল করে নিষ্কিঞ্চন ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করব। আর এই নিষ্কিঞ্চন ভাগবত সপ্তাহ আয়োজন আমাদের পশ্চিম বাংলায় বীরভূমে লক্ষ্মীনারায়ণপুরে শ্রী রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, নতুন আশ্রম। সেই আশ্রম এবং রাধা গোবিন্দ মন্দিরের উদ্বোধন হবে 28 নভেম্বর থেকে নিয়ে 4 ডিসেম্বর পর্যন্ত। তা 28 নভেম্বর থেকে নিয়ে 4 ডিসেম্বর পর্যন্ত নিষ্কিঞ্চন শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করা হবে। এইটার মধ্যে যারা যারা ভাগবত পাঠ দিতে চায়, যাদের কাছে সামর্থ্য নেই, তারা সবাই ওইখানে পাঠ দিতে পারবে, এই ব্যবস্থা আমরা রাখছি। আর তার প্রচার আজকেই এখান থেকে আরম্ভ করলাম। অনেকে হতে পারে যারা বলবে যে মহারাজজি আমার কাছে 5000 টাকা আছে, আমি ভাগবত পাঠ দিতে চাই, এরকমও তো হতে পারে। আমাকে অনেকজন বলছিলেন মহারাজজি ওখানে কত টাকা থাকবে, কত টাকা থাকবে। আমি একবার ভাবলাম যে কত টাকা রাখা যায়, মিনিমাম থেকে মিনিমামও খরচ যদি দেওয়া হয় তো কত রাখা যায়, কত রাখা যায় না। এই হয়তো ভারতীয় ইতিহাসে এরকম এই সময় এটা প্রথম হবে নিষ্কিঞ্চন ভাগবত, যেখানে কোনো অর্থের কোনো প্রকারের কোনো বাধ্যতা থাকবে না। আপনারা যারাই পাঠ দিতে চান, যারা এখানে বসে আছেন, যারা লাইভ শ্রবণ করছেন, সবাইকে আমি স্বাগত জানাই। আপনাদের যার যত সামর্থ্য তত সামর্থ্য অনুসারে আপনারা সেখানে পাঠের মধ্যে নিজের নাম বুকিং করাতে পারবেন। কার যদি 10,000-এর সামর্থ্য আছে 10,000 দেবেন, কার যদি 20,000-এর সামর্থ্য আছে 20 দেবেন, কার যদি 5,000-এর সামর্থ্য আছে সে 5,000-ই দেবেন, কার যদি 2,000-এর সামর্থ্য আছে সে 2,000-ও দেবেন। যার যেটা সামর্থ্য, নিজের সামর্থ্য অনুসারে আপনারা সেখানে পাঠ দিতে পারবেন। কিন্তু এটা এই বছর রাধারানীর কৃপায় আমরা করার চেষ্টা করছি। আর এটা প্রথমবার এমন হচ্ছে, যেমন গোকর্ণজি মহারাজ সমস্ত ভক্তদের জন্য করেছেন, সব ভক্তরা নিজের নিজের সামর্থ্য অনুসারে সংকল্প নিয়ে পাঠ সেখানে করিয়েছেন। তদ্রূপ এই 28 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত যারা যারা নিষ্কিঞ্চন ভাগবতে সেখানে যজমান হতে চান, তার সঙ্গে লক্ষ্মীনারায়ণ যজ্ঞও হবে সবার নিমিত্তে, সবার নামে সংকল্প হবে। কিন্তু এটার মধ্যে বিশেষ একটি জিনিস মনে রাখতে হবে,
সংকল্প তার নামেই হবে যারা সেখানে পাঠে যাবেন। এরকম নয় যে আমি ঘরে বসে টাকা পাঠিয়ে দিলাম আর আমার নামে সংকল্প হবে, ওই জিনিস চলবে না। নিষ্কিঞ্চন মানে নিষ্কিঞ্চন, যেখানে আমি কিছু নিচ্ছি না সেখানে তোমাকেও আমার কাছে আসতে হবে। যেখানে আমি কোনো বাধ্যতা রাখিনি তার মানে তোমাকে ফিজিক্যালি সেখানে আমার কাছে আসতে হবে। তুমি যদি আসতে পারবে না তাহলে তোমাকে পাঠ দেওয়ারও কোনো দরকার নেই। হ্যাঁ, বলে মহারাজজি থাকার ব্যবস্থা কেমন হবে? বলে থাকার জন্য ওখানে প্যান্ডেল করে দেওয়া হবে। জঙ্গলের মধ্যে পাঠ হচ্ছে, মনে রাখবে। কারোর জন্য কোনো এখানে 5 স্টার ফ্যাসিলিটি কিছু হবে না। থাকার জন্য প্যান্ডেল করে দেওয়া হবে, টেম্পোরারি লেট্রিন বাথরুম করে দেওয়া হবে, যেরকম কুম্ভ মেলায় হয়। সেখানে সবার খাবারের ব্যবস্থা থাকবে, দিনেও খাবারের ব্যবস্থা, রাত্রেও খাবারের ব্যবস্থা, সব কিছু থাকবে। অনেক কিছু বসে আমি এগুলো যখন বিচার করেছি, এবার বলে মহারাজজি অনেক লোক যদি ঠিক মতন টাকা না দিতে পারে তখন কি হবে, কি করে খরচ হবে? তার জন্য ভাগবত আর রাধারানী বসে আছে। আজ থেকেই বুকিং আরম্ভ হয়ে যাবে, মনে রাখবেন। আর 28 নভেম্বর থেকে আমাদের পাঠ শুরু হবে, তার মানে বুকিং চলবে আমাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত। অক্টোবর মাসে থেকে কোনো বুকিং হবে না। আজকে 31 মার্চ থেকে নিয়ে আর সেপ্টেম্বরের 30-31 তারিখ পর্যন্ত বুকিং হবে। আপনারা বুকিং করবেন, যে আমাদের ট্রাস্টের ফোন নাম্বার আছে ওখানে ফোনের মধ্যে কন্ট্যাক্ট করে। অন্যথা কেউ যদি ডাইরেক্ট আমার কাছে এসে বুকিং করাতে চায় সেটাও বুকিং করাতে পারবেন। বুকিং তারই হবে যাকে যজমান নম্বর দেওয়া হবে। যারা যারা বৃন্দাবনে গেছিলেন সবাইকে যজমান নম্বর দেওয়া হয়েছিল তো? হ্যাঁ, আমাদের আজকে নরেশবাবু এসেছে বাটানগর থেকে, 108-এর যজমান ছিল নরেশচন্দ্র দাস। হাত উপরে করো, কত নাম্বার ছিল তোমার? আচ্ছা আচ্ছা, তা সবাইকে যারা যজমান হবেন সবাইকে নাম্বার দেওয়া হবে। যাদেরকে নাম্বার দেওয়া হয়েছে মনে রাখবেন তাদেরই নাম্বার হিসাবে নাম বুকিং হয়েছে। যাদের নাম্বার পাননি বুঝে যাবেন যে এখনো আমাদের বুকিং হয়নি। প্রেম সে বলো। এবার অনেকে ভাববে যে মহারাজজি বুকিংয়ের জন্য কত জমা করতে হবে? সোজাসুজি কথা বলে দিয়েছি, নিষ্কিঞ্চন। যার যত সামর্থ্য, যার যত ইচ্ছা সে ততই জমা করবেন, কোনো বাধ্যতা নেই, কোনো প্রকারের কোনো বাধ্যতা নেই। আমরা এখানে মুখ্য যজমান ভগবানকে বানিয়েছি। আমাদের এখানে পাঠ করনেওয়ালা ভগবান আমি নই, মনে রাখবে। এই পাঠ ঠাকুর করাবে, ঠাকুর করবে আর ঠাকুরই সব ব্যবস্থা করবে। আমি তার উপরে ছেড়ে দিয়েছি। আমিও দেখতে চাই সে কিভাবে এই অনুষ্ঠানটাকে পূর্ণ করে। তো ভাগবতের প্রতি যদি আস্থা হয় ভগবান কোনো না কোনো রাস্তা অবশ্যই খুলে দেবেন। তার জন্য সবাই নিশ্চিন্ত হয়ে থাকবেন। মনের মধ্যে সংকল্প হলে, আজ আমি এই সংকল্প নিয়েছি পূর্ণ করার, কাল অন্য কেউ নিতে পারে। ভগবান কাউকে না কাউকে দিয়ে ভক্তের ইচ্ছা অবশ্যই পূর্ণ করান। প্রেম সে বলো। ভাগবতের মধ্যে সর্বপ্রথম বিশেষ করে মনে রাখবে আহার শুদ্ধি রাখবে। নিরামিষ ভক্ষণ, কোনো প্রকারের আমিষ ইত্যাদি ভক্ষণ করবেন না। পাঠের মধ্যে যত পারবেন তত হরিনাম করবেন। কিভাবে? যখন মাঝে মাঝে নাম নেওয়া হয়, রাধে রাধে, জয় জয়, তখন জয় বলতে হয়, ঠাকুরের নাম নিতে হয়। আর মাঝে মাঝে যখন কীর্তন হয় তখন কীর্তনের মধ্যে তালি সেবা, নৃত্য সেবা ইত্যাদি করে যে যে উৎসবগুলো হয় সেগুলোকে ধুমধাম করে করা উচিত। আর পাঠের শেষে অন্তিম দিন যজ্ঞ করে তখন গিয়ে সমস্ত সব ভক্তদের প্রসাদ ইত্যাদির ব্যবস্থা করা উচিত। এই প্রকার সমস্ত সম্পূর্ণ শ্রীমদ ভাগবত এই সপ্তাহ জ্ঞানযজ্ঞের নিয়ম বিধান ইত্যাদি বর্ণন করা হলো। তৎপশ্চাৎ সমস্ত সব ঋষি মুনিগণ মিলে দিব্য উন্মত্ত হয়ে কীর্তন আরম্ভ করলেন। আর আজকে এই কীর্তনের সঙ্গে আমরা প্রথম দিবসের পাঠকেও এখানেই বিশ্রাম দেব। কালকের পাঠে আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ থেকে নিয়ে সৃষ্টি বর্ণন ইত্যাদি, রাজা পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত ইত্যাদি, শ্রী শুকদেবের আগমন ইত্যাদি আমরা কালকে শ্রবণ করব। আসুন আজ এখানেই পাঠকে বিশ্রাম, আমাদের সময় অনেক হয়ে গেছে। আচ্ছা, স্ত্রী জাতির স্বভাব হয়, দেখবে গ্রামের মধ্যে পাড়ার মধ্যে হঠাৎ করে যদি কোনো নতুন মহিলা আসে দেখবে সব চমকে দেখবে, এটা কোথার থেকে আসে, কে, কার বাড়িতে এসছে। আচ্ছা, দেখবে সকাল থেকে সন্ধ্যা হলে পুরো একদম তার বায়োডাটা বের করে নেবে, কোথার থেকে এসেছে, কেন এসেছে। পাড়ার মধ্যে কে কার ঘরে আসলো, কে কার ঘরে ঢুকলো, এগুলো সব যদি জানতে হয় ঘরের মহিলাদের কাছে জেনে যাবে। প্রেম সে বলো, সব ডিটেল বের করে নেবে একদম। আচ্ছা, মনে যতই কষ্ট থাক, যতই দুঃখ থাক, যখনই কোনো স্ত্রী শুনবে যে বাপের বাড়ি থেকে কেউ এসছে, দেখবে আনন্দ চারটা হয়ে যায়।
আরে বাপের বাড়ি তো ছাড়ো, বাপের বাড়ির গ্রামের থেকে কেউ আসলেও দেখবে খুশি আপনি আপ বেড়ে যায়। প্রেম সে বলো, এটার মধ্যে কোনো সংশয়